আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে নরহরি দাস নামে যে গল্পটি আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, সেই গল্পটির প্রত্যেকটি লাইনের অর্থ আলোচনা করব এবং সেই সঙ্গে এই গল্পটিকে ভালোভাবে বুঝে নেব, যাতে আমাদের পরবর্তীকালে যে হাতে কলমের প্রশ্নগুলো আছে তার উত্তর করার সময় আমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। তাহলে কীরকম পরিবেশে ছাগলছানা থাকতো সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, মাঠের পাশে বন আছে আর বনের ধারে একটা মস্ত পাহাড় আছে, আর সেই পাহাড়ের যে গর্ত আর সেই গর্তের ভেতরে যে ছোট গুহার মতো আছে সেখানে ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। তোমরা মানুষদের ক্ষেত্রেও সেই একই রকম ব্যাপারটা দেখবে। ছোট বাচ্চাদের যতক্ষণ না তারা একা একা চলাফেরা করতে শিখছে, তাদের কিন্তু বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। স্বাভাবিকভাবেই তোমরা আমাদের নিজেদের ক্ষেত্রেই দেখবে যে আমরা যত বড় হব আমাদের কিন্তু একটু একটু করে ভয় কেটে যেতে থাকে। যেমন আমরা খুব ছোটোবেলায় আমরা কিন্তু ভূতের ভয় পাই, তারপর যখন বড় হব সেই ভূতের ভয়টা একটু কমে যায়। সেই রকম ছাগলছানার ক্ষেত্রেও হচ্ছে। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। তাহলে সে গর্তের ভেতর থেকে বাইরের পরিবেশটা দেখতো, কিন্তু মন চাইতো যে একবার একটু বাইরে বেরোই। যেমন আমাদের মানুষদের ক্ষেত্রে যে বাচ্চারা আছে তাদের হয় না, ঘরের ভেতর থেকে উঁকি ঝুঁকি মারছে, তারপর বাইরে যদি কাউকে দেখতে পায় ছোট বাচ্চাদের খেলতে, তারা চট করে আবার বেরিয়ে গিয়ে খেলতে চলে যায়। সেই রকমই দেখো ছাগলছানার ক্ষেত্রেও হচ্ছে। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কারণ ছাগলছানা তো ছোট আর সেই তুলনায় ষাঁড় কিন্তু অনেকটাই বড়। কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। দেখো, ছাগলের শিং থাকে, লেজ থাকে, গায়ে লোম থাকে, সেই রকম তো গরুরও থাকে, তাই না? তো সে ষাঁড়কে তার স্বগোত্রীয় বলে মনে করেছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? সে ছোট তো তাই এরকমভাবে জিজ্ঞাসা করছে, তুমি কি খাও? কারণ সে মনে করছে যে এই জিনিসটা খেয়ে সে যখন এত বড় হয়ে গেছে, তাহলে আমিও সেই জিনিসটা খেয়ে ওই ষাঁড়ের মতো বড় হয়ে যাব। ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আসলে ছাগলছানা তো আর জানে না যে ছাগলরা একটা নির্দিষ্ট আয়তনেরই থাকে, আর তার থেকে ষাঁড় অনেক বড় হয়, কারণ সে তো ভাবছে ষাঁড় তাদেরই মতো। তাই জন্য সেই প্রশ্নটা করেছে। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভেতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না, কারণ ছাগলছানা এত বেশি পরিমাণে খেয়ে ফেলেছে, সেই পেটের ভারেতে সে আর চলতে পারছে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল, কারণ তারা এমনিতেই তো গর্তের ভেতরে থাকে, তোমরা শুনেছ যে পাহাড়ের গর্ত ছিল সেখানে। তো সেই রকম একটা গর্ত দেখতে পেয়ে সে সেখানে আশ্রয় নিয়েছে। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ির নিমন্ত্রণে খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কী রকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, গর্তের ভিতর কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস।
তাহলে সে কি বলল উত্তরে? আমার লম্বা লম্বা দাড়ি আছে, যেটা আমি ঘন ঘন নাড়ি। আমি সিংহের মামা, আমার নাম নরহরি দাস। 50 বাঘে মোর এক এক গ্রাস। গ্রাস বলতে আমরা যখন খাবার খাই, দেখবে আমরা এক গাল তুলি, সেই এক গালটাকে বলতে চাইছে এখানে গ্রাস। আর সে বলছে আমি এতটাই আয়তনে বড় যে 50টা বাঘ কিন্তু আমি এক গালে খেয়ে নিতে পারি। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দিয়ে ছুট, এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। তাহলে একটু আগেই কিন্তু আমরা গল্পের মাধ্যমে জেনেছি যে শিয়ালের মামা বাঘ, আর বাঘের বাড়ি সে নিমন্ত্রণের জন্য খেতে গিয়েছিল। তাই সে প্রথমে তার মামার কাছেই গেছে নালিশ করতে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, এই গেলে আবার এখুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা? চলো তো ভাগ্নে, তাকে দেখব কেমন 50 বাঘ তার এক গ্রাস। তারপর শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে, আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে ব্যাটা আমাকে ধরে খাবে। তাহলে এখান থেকে শিয়ালের উদ্দেশ্য কিন্তু পুরো বোঝা যাচ্ছে। সে নালিশ করতে এসেছে ঠিকই, কিন্তু সে সেখানে ফিরে যাওয়ার জন্য আবার কিন্তু আসেনি। সে মামার বাড়িতে থাকার জন্যই চলে এসেছে। তারপর দেখো বলা হচ্ছে, বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। তাহলে বাঘ কি বলছে, তুমি তো আমার ভাগ্নে, আমি তোমাকে ফেলে পালিয়ে যাব, এই রকমটা কি কখনো হতে পারে? শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে। দেখো, আমরা তো এমনিতেই শুনেছি যে শিয়ালের খুব বুদ্ধি হয়, এখানে কিন্তু শিয়ালের সেই বুদ্ধিটাই প্রকাশ পাচ্ছে। সে কিন্তু বাঘকে বলছে, আমি তখনই যাব যখন তুমি আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নেবে। কারণ সে জানে বাঘ পালিয়ে গেলে যদি লেজের সঙ্গে তাকে বাঁধা থাকে, তাহলে বাঘ তাকে নিয়েই পালাবে, না হলে কিন্তু বাঘ তাকে রেখে দিয়ে পালাতে পারে। আর লেজের সঙ্গে বাঁধা থাকলে তাকে নিয়েই তাকে পালাতে হবে। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। আগেকার দিনে কড়িকে টাকার মতো ব্যবহার করা হতো। তাই এখানে বুদ্ধি খাটিয়ে ছাগলছানা কি বলেছে না, শিয়ালকে বলছে, তোকে আমি 10টা বাঘ আনার জন্য কড়ি দিলাম, আর তুই কি না একটা বাঘ নিয়ে এলি, তাও আবার লেজে বেঁধে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, ছাগলছানার কিন্তু যথেষ্ট বুদ্ধি রয়েছে। তাই সে বাঘের কাছে শিয়ালকে খারাপ বানিয়ে দিয়েছে। সে বলতে চেয়েছে যে আমি কিন্তু শিয়ালকে পাঠিয়েছিলাম বাঘ ধরে নিয়ে আসার জন্য, তাই শিয়াল নিজে বাঁচার জন্য মিথ্যে কথা বলে তার মামাকে ধরে নিয়ে এসেছে। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। তাহলে বাঘ এখানে কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছে যে এবার তাকে হয়তো নরহরি দাস মেরে ফেলবে। সে ভাবলে যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। তাহলে বাঘের কিন্তু শিয়ালকে লেজ থেকে খোলার আর সময় হলো না, সে শিয়ালকে নিয়েই ছুট দিয়েছে ভয়েতে। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বললে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরও বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। তাহলে এই গল্পটা পড়ে তোমরা বুঝতেই পারলে শিয়ালছানা কিন্তু খুবই নগণ্য। সে শুধুমাত্র বুদ্ধি বলেই হিংস্র পশুদের কাছ থেকে রক্ষা পেয়েছে। তাহলে
এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে গায়ের জোরটাই কিন্তু বড় কথা নয়, বুদ্ধি থাকলে সব কাজ থেকে, সমস্ত বিপদ থেকে উত্তীর্ণ হওয়া যায়। তাই যে কোনো কাজ বুদ্ধি খাটিয়ে করা উচিত। আজকের আলোচনা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কোনো অসুবিধা হলে বা কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তার উত্তর দেব। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো।